ওয়েলকাম ব্যাক বন্ধুরা, যারা আমার এই চ্যানেলের বরাবরের দর্শক, তাদেরকে আমার তরফ থেকে আজ নতুন আরও একটা গল্পের জন্য সবাইকে অভিনন্দন। আমরা আগের দিন বা বলতে পারেন আগের এপিসোডে সত্যজিৎ রায়ের কথা শুনেছি। সত্যজিৎ রায়, যিনি ছিলেন একাধারে ছবির পরিচালক, লেখক এবং নানান প্রতিভার অধিকারী। তিনি অনেক গল্প লিখেছিলেন, সেগুলোও আপনাদেরকে বলেছি। তার মধ্যে একটি চরিত্র হলো তারিণী খুড়ো। তারিণী খুড়োর এর আগের গল্প যারা না দেখে থাকবেন, তারা গিয়ে আমার আগের যে গল্পটি দেয়া হয়েছে তারিণী খুড়ো সম্পর্কে, সেটি দেখে নিতে পারেন। এবং যারা দেখেছেন তাদের অনেক ধন্যবাদ। আজকে তারিণী খুড়োর আরো একটা নতুন গল্প নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। আজকে তারিণী খুড়োর যে নতুন গল্পটি বলবো সেটি হলো তারিণী খুড়ো এবং ঐন্দ্রজালিক। বন্ধুরা, তোমরা যারা গল্প দেখছো তারা বেশিরভাগ অংশেই গল্প দেখবার পরে বা শোনবার পরে গল্প ছেড়ে চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করছো না। অন্তত 80% মানুষ গল্প তো শুনছো, কিন্তু তারা সাবস্ক্রাইব করছো না। তোমরা আমার চ্যানেলটা নতুন এখন, তো এই নতুন চ্যানেলটিকে দাঁড় করাবার জন্য তোমাদের ভালোবাসার একান্ত প্রয়োজন। তোমরা এই চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটা অন করে দাও, তাতে আমার গল্প, নতুন নতুন গল্প আনতে অনেকখানি আমি মনোবল পাই তোমাদের এই সাবস্ক্রিপশনের মাধ্যমে। এবং যাদের গল্প ভালো লাগছে তারা এই গল্পটিকে লাইক করে যেও, তাহলে আমি আরো নতুন নতুন অনেক গল্প তোমাদেরকে উপহার স্বরূপ দিতে থাকবো। তো যারা নতুন আছো চ্যানেলে, তাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আর বেশি কথা না বাড়িয়ে আমি আমার গল্পে আজকে ধারাবাহিকতা নিয়ে চলেছি। তো আজকের গল্প তারিণী খুড়ো এবং ঐন্দ্রজালিক। আশা করি এই গল্পটিও আগের গল্পের মতো তোমাদের সবাইয়ের খুব 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 ভালো লাগবে। আমরা নিজেদের মধ্যে গল্প করছিলাম, হঠাৎ তারিণী খুড়ো এসে বললেন, কই আর সব কই, সবাইকে খবর দে, নইলে গল্প জমবে কি করে। আমি বললাম, খবর পাঠানো হয়ে গেছে খুড়ো, সব আসলো বলে। ও, তাহলে এই বেলা চাটাও বলে দে। ও কাকা, একটা চা। আর জানো তো কেমন কি হবে? বাবু, ও বাবু, চিনি ছাড়া আর দুধ ছাড়া সাদা চা। ভেরি গুড। বসো বসো খুড়ো, বসো। মিনিট তিনিকের মধ্যেই ন্যাবলারা এসে পড়লো। আখড়া চলে এসেছে, আমরা এসে গেছি। তো কিরে, কোথা ছিলিস সব এতক্ষণ? খুড়ো, ম্যাজিক দেখতে গেছিলাম, ম্যাজিক ম্যাজিক। ম্যাজিক? আগে খুড়ো, আর নাম ডাকড়েট, তার ম্যাজিক। ম্যাজিকের কথা যদি বলিস তাহলে তোদের বলেই ফেলি, আমিও কিছুকাল ম্যাজিশিয়ানের ম্যানেজার ছিলাম। সে তোরা তখন আর জন্মাসনি। তা খুড়ো, কি নাম ম্যাজিশিয়ানের? আসল নাম জানি না, তবে স্টেজের নাম ছিল চমকলাল। বাঙালি না, তবে ওই পশ্চিমের লোক। ম্যানেজারের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করে, তো আমি ভদ্রলোকের ম্যাজিক দেখে তারপরে অ্যাপ্লাই করি।
যেমন তেমন খেলোয়াড় না হলে তার ম্যানেজারই করতে যাব কেন? তা ঠিক খুড়ো, তা ঠিক। তবে এ দেখলুম একেবারে খাঁটি মাল, যাকে বলে স্টেজ এলিউশন করে পারফর্ম করে, আর সেই সঙ্গে আছে থট রিডিং। সে এক অবাক করা ব্যাপার। সব থেকে অবাক করা এই খেলা। জাদুকরের চোখ বেঁধে দেওয়া হতো, তারপরে স্টেজের দিকে মুখ করে তাকে বসিয়ে দেওয়া হতো। এবারে সে দর্শকদের দিকে তাকিয়ে চোখ বাঁধা অবস্থাতেই দর্শকদের সিট নাম্বার, তাদের নাম এবং ঝুড়ি ঝুড়ি নানান তথ্য বলে যেতেন চমকলাল। সে কি চাকরি করে, তার কোনো ব্যারাম আছে কিনা, সে কি খেতে ভালোবাসে, সম্প্রতি কি বায়োস্কোপ দেখেছে, বলতে গেলে এক দিক থেকে সবকিছুই তিনি বলে যেতেন গড়গড় করে। এমন আশ্চর্য খেলা আমি কখনোই দেখিনি। এই খেলা দেখে ইন্টারেস্ট হয়েই তবেই আমি ভদ্রলোককে অ্যাপ্লিকেশন পাঠাই। তারপর ডাক পড়লো, আমি গিয়ে কথা বললুম, সঙ্গে সঙ্গে আমার চাকরি হয়ে গেল। আমার নিজেরও একটা শখ ছিল, তো সেসব শুনে ভদ্রলোক খুশিই হলেন। ভদ্রলোকের বয়স 50-এর বেশি না, বেশ বনেদি চেহারা, ফ্রেঞ্চ কাট দাড়ি আর গোঁফ, টিকালো নাক, আর চোখ দুটোকে যাকে বলে দিব্যমান। ওরম জলজলে চোখ আমি খুব কম মানুষের মধ্যেই দেখেছি। চা এলো, তাই তারিণী খুড়োর কথা কিছুক্ষণ থামলো। আমরা উদ্গ্রীব হয়ে বসে আছি তারিণী খুড়োর দিকে তাকিয়ে, আর আমি মনে মনে ভাবতে লাগলাম যে ভদ্রলোক জীবনে কত রকম না কাজ করেছেন, আর এটাই খুড়োর বিশেষত্ব যে তিনি এক জায়গায় বেশি দিন টিকে থাকতে পারেননি। এর মধ্যে খুড়ো চা পানের পর্বটা সেরে নিচ্ছেন। যাই হোক, এখন অবশ্য খুড়ো আর কাজ টাজ করেন না। বিনেটোলা লেনে খুড়ো এখন একটা ফ্ল্যাট নিয়ে রয়েছেন, আর সেখান থেকেই হেঁটে আসেন বালিগঞ্জে আমাদের এই গল্প শোনাতে। খুড়ো বলেন বুড়োদের কোম্পানি নাকি ওনার ভালো লাগে না। খুড়ো অবশ্য বিয়ে করেননি, তাই সংসারের চিন্তা ওনার নেই। প্রতিবারের মতো চা পানের পর সেই এক্সপোর্ট কোয়ালিটির বিড়ি খুড়ো শেষ করলেন, এবং তারপরেই আবারও গল্পতে মনোযোগ দিলেন। তিনি বলতে শুরু করলেন, চমকলালের সঙ্গে গোড়া থেকেই আমার একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। তেমন মুডে থাকলে উনি কিন্তু ছোটখাটো দুটো একটা ম্যাজিক আমাকেও শিখিয়ে দিতেন। ওর ট্যুরের প্রোগ্রামগুলো আমিই করতাম, আর সে বিরাট ট্যুর। ভারতবর্ষের কোনো প্রদেশ আর বাদ নেই, আর সব জায়গাতেই সাকসেস। চমকলাল বলতেই ছেলে বুড়ো সবাই অজ্ঞান। একদিন বস আমাকে ডেকে বললেন, তুমি তারাপুর স্টেটের নাম শুনেছো? নামটা চেনা চেনাই লাগছে, কিন্তু এনাকে ধরতে দিলে হবে না। না, ঠিক চিনতে পারছি না তো। ফৈজাবাদ থেকে 56 মাইল দক্ষিণে ভালো মোটরের রাস্তা আছে। হঠাৎ তারাপুর কেন? তারাপুর একটা নেটিভ স্টেট, সেখানকার রাজার খুব ম্যাজিকের শখ, এটা আমি জানি। তাই একবার আমার জাদু দেখানোর ইচ্ছে করছে। দেখো যদি পারো অ্যারেঞ্জ করতে। রাজার ম্যানেজারকে একটা চিঠি ছেড়ে দাও, তারপর দেখো কি হয়।
আমিও তাই একটা চিঠি ছেড়ে দিলুম, আর ঠিক 1 সপ্তাহের মধ্যেই খবর এসে গেল। রাজা চমকলালের নাম তো শুনেছেনই, এবং তিনি ম্যাজিক দেখতে খুবই আগ্রহী। আমরা তো লটবহর নিয়ে ফরিদাবাদ একটা নির্দিষ্ট দিনে পৌঁছে গেলুম। 11টা ট্রাঙ্ক, তার জন্য লরির ব্যবস্থা করা হবে, সেটা আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম। ফরিদাবাদে রাজার ম্যানেজার মহাদেব সিং নিজে হাজির ছিলেন। আমাদের খুব আপ্যায়ন করে একটা স্টোরি ব্যাগনের গাড়িতে তুলে দিলেন। রাজবাড়ি পৌঁছে যে যার তার নিজের ঘরে একটু বিশ্রাম করলাম আমরা। তারপর গিয়ে ডাক পড়লো, রাজার সঙ্গে গিয়েও দেখা করলাম আমরা। বছর 45 বয়স, বেশ ধারালো চেহারা। বললেন, ছেলেবেলা থেকেই ম্যাজিকের শখ। প্রাসাদের বাইরে আলাদা স্টেজের ব্যবস্থা আছে, তাতে গান বাজনা থিয়েটার সবই হয়। সেখানেই চমকলাল তার খেলা দেখাবেন। প্রথম দিন ঘুরে চারিদিকে তারাপুরের দৃশ্য, কিল্লা, জঙ্গল, নদী ইত্যাদি আমরা দেখলাম। জঙ্গলের মধ্যে তারা সুন্দরীর মন্দিরের ভগ্নাবশেষ ইত্যাদি নানান জিনিসই দেখলাম। দিনটা বেশ ভালোই কাটলো। তৃতীয় দিন সন্ধ্যেবেলায় শো। স্টেজটা একবার ভালো করে দেখে নিলুম, সবই ঠিকঠাক আছে। হ্যাঁ, প্রায় 800 লোক ধরে থিয়েটারে। হাউস যে ফুল হবে তাতে কোনো সন্দেহ নেই। ম্যাজিক দারুণ হলো। এখানকার লোক যে এইসব জিনিস আগে দেখেনি তা আমরা ভাবেই বুঝতে পারছিলাম। ম্যাজিকে এনকুর দেয় কোনোদিন শুনেছিস কখনো? তারাপুরে তাও হয়েছিল। একই ম্যাজিক দুবার করে দেখাতে হলো। সবশেষে এলো থর্ড রিডিং এর পালা। এরপরে 4-5 জন লোকের ব্যাপারে আশ্চর্য সব ঘটনা বলে দিয়ে হঠাৎ চমকলাল বলে উঠলেন, এবার আমি ইওর হাইনেসের ব্যাপারে বেশ কিছু তথ্য বলতে চাই। আশা করি তার কোনো রকম আপত্তি হবে না। রাজা একটু উসখুস করে তারপর বললেন, গো হেড। চমকলাল অবশ্য প্রথমেই অ্যাপোলোজাইজ করে নিল রাজাকে বাছাই করার জন্য। তারপর চলল রাজার সম্পর্কে নানান তথ্য পরিবেশন। 12 বছর বয়সে রাজার টাইফয়েড হয়েছিল, বাঁচার কোনো আশা ছিল না। শেষে এক ফকিরের শুশ্রূষায় তিনি ভালো হয়ে ওঠেন। রাজামশাই ব্যাপারটা স্বীকার করলেন। তারপর চমকলাল আবার বললেন, রাজার আশ্চর্য এক গুণ হলো যে তিনি 2 হাতেই লিখতে পারেন। এটাও রাজা স্বীকার করে নিলেন। এর পরের তথ্য হিসাবে জানানো হলো যে রাজা একবার বাঘ শিকার করতে গিয়ে বাঘের দ্বারা আক্রান্ত হয়ে পিঠে আঁচড় খান। তারপর শিকারের দলের এক সাহেব, যার নাম ছিল ডানকান কুক, বাঘটাকে গুলি করে মারেন। রাজা এ ঘটনাও অস্বীকার করলেন না। তারপর চমকলাল বললেন, আপনার সম্পত্তির মধ্যে যেটিকে আপনি সব থেকে মূল্যবান বলে মনে করেন সেটা যদি একবার সকলকে দেখান তাহলে আজকের সন্ধ্যের আমোদরা পরিপূর্ণ হয়। এতে রাজা রাজি হবে কি তিনি জিজ্ঞাসা করেন। তিনি আরো জানান যে তিনি নাকি সেটাকে দেখতে পাচ্ছেন এবং তার উজ্জ্বলতায় চোখ ঝলসে যাচ্ছে। তিনি সেটা সকলের সামনে এনে দেখাবেন কি? রাজা দেখলাম খুবই স্পোর্টিং। কি সম্পত্তির কথা বলছেন চমকলাল সেটা আমিও জানি না, কিন্তু এটুকু তো বুঝতেই পারছি মহা মূল্যবান কোনো জিনিস। রাজা বললেন, যে সম্পত্তির কথা জাদুকর মশাই বলছেন সেটা আমি কাউকে দেখাই না, তবে আজকের দিনটা একটা বিশেষ দিন। আজকের দিনটা আজ আমার জন্মতিথি, তাই জাদুকরের অনুরোধ আমি রাখছি বলে রাজা তার জায়গা ছেড়ে ভিতরের দিকে চলে গেলেন। এবং চমকলালের থার্ড রিডিং এর খেলা শেষ হয়ে গেছে, তাই তিনি চোখের বাঁধনও খুলে ফেলেছেন। রাজা এবারে একটা জিনিস নিয়ে এসে চমকলালের হাতে দিয়ে বললেন, এটা আমি জাদুকরকেই অনুরোধ করছি সবাইকে দেখাতে। জাদুকর সেটাকে একবার উপর দিকে তুলে ধরতে স্টেজ লাইটের আলোতে যেটা ঝলমল করে উঠল সেটা একটা মহা মূল্যবান পাথর, রং সবুজ, কাজেই মরকত বলে মনে হয়। কিন্তু
এত বড় মরকত আমি কল্পনাও করতে পারি না। এদিকে সবাই হাততালির চোটে কান পাতা যায় না। রাজা চমকলালের হাত থেকে মণিটা নিয়ে আবার চলে গেলেন সেটাকে রাখতে। এরপরে ফিরে এসে রাজা এক থলি স্বর্ণমুদ্রা এনে চমকলালের হাতে রাখলেন এবং সইয়ের কাজটা সম্পূর্ণ করলেন। এত কিছু হলো, সবকিছু ঠিকঠাক ভাবে হয়ে যাওয়ার পরেও কেন জানি না আমার মনে একটা খটকা লাগছিল। আর এই খটকা লাগা ব্যাপারটা কেন জানি না চমকলাল বুঝতে পারলেন, কারণ তিনি তো থট রিডিং জানেন, আর তারই জোরে তিনি ব্যাপারটাও বুঝতে পারলেন। আমরা যখন গাড়ি করে ফিরছি তখন তিনি বললেন, এত কি আর ভাবছো? তারাপুরের সমস্ত ব্যাপারটা আমার মনে একটা খটকার সৃষ্টি করেছে। প্রথমত, এত জায়গা থাকতে তারাপুর কেন? তার কারণ জানতে চাও? হ্যাঁ, খুবই কৌতূহল হচ্ছে। তাহলে তোমাকে একটা গল্প বলতে হয়। তা বলুন না। তোমার ধৈর্য ফুরিয়ে যাবে না তো? মোটেই না। ঠিক আছে, তবে শোনো, ওই যে পাথরটা দেখলে সেটা কোথায় পাওয়া যায় জানো? কোথায়? তারা সুন্দরীর মন্দিরে বিগ্রহের গলা থেকে খুলে নেওয়া। তাই বুঝি? তারাপুরের মহারাজ মহেন্দ্র সিং তখন বেঁচে ছিলেন। তার দুই ছেলে, বড় হলো সুরজ আর ছোট হলো চন্দ্র। তারা দুজনেই ছিল ওস্তাদ শিকারী। দুই ভাই একদিন শিকার করতে যায় তারাপুরের জঙ্গলে। গভীর বন, তাতে দিনের আলো প্রবেশ করে না বললেই চলে। সেই বনে শিকার খুঁজতে খুঁজতে বড় ভাই সুরজ সিং তারা সুন্দরীর মন্দিরটা দেখতে পায় এবং ওর ভাইকেও দেখায়। দুজনে একসঙ্গে মন্দিরে প্রবেশ করে। সুরজ সিং ছিল সভ্য ভদ্র, কিন্তু চন্দ্র সিং অত্যন্ত লোভী প্রকৃতির। সে বিগ্রহের গলায় মরকটমণিটা দেখেই সেটাকে হাত করে নেয়। এ ব্যাপারে সুরজ সিং আপত্তি করেছিল, কিন্তু ছোট ভাই চন্দ্র সিং সে ব্যাপারে কানই দেয়নি। তারপর বেশ কিছুকাল কেটে যায়। রাজা মহেন্দ্র সিং এই মরকটমণির বিষয়ে কিছুই জানেন না। এদিকে চিরকালের লোভী চন্দ্র সিং এখন গদিতে বসার লোভ করছে, কিন্তু নিয়ম মতো গদি পাওয়ার কথা বড় ছেলে সুরজ সিং এর। চন্দ্র সিং তখন চূড়ান্ত উপায় অবলম্বন করলো। বড় ভাইয়ের শরবতে বিষ মিশিয়ে তাকে হত্যা করার চেষ্টা করলো। সুরজ সিং এর হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হলো। পাছে ডাক্তার কোনো কিছু সন্দেহ করে যদি সুরজ সিং এর লাশ পরীক্ষা করেন। চন্দ্র সিং চটপট ব্যবস্থা করে সুরজ সিং এর লাশ শ্মশানে পাঠিয়ে দিল। সেটা ছিল শ্রাবণ মাস। বজ্রপাতের সঙ্গে সঙ্গে তুমুল বৃষ্টি শুরু হলো শ্মশানে। যারা সব যাত্রায় গিয়েছিল তারা সব ফেলে রেখেই ওই বৃষ্টির মধ্যে পালিয়ে গেল, যেমন হয়েছিল ভাওয়াল রাজকুমারের বেলায়। এদিকে বৃষ্টিতে ভিজেই হোক বা যে কোনো কারণেই হোক, চিতায় শোয়ানো সুরজ সিং এর দেহে প্রাণ সঞ্চার ঘটল। আসলে সে মরেনি, ডাক্তারের ভুলে তাকে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল। অবশ্যই এমনও হতে পারে চন্দ্র সিং আগে থেকে মোটা ঘুষ ডাক্তারকে দিয়ে রেখেছিল, কারণ সুরজ সিং এর স্বাস্থ্য ছিল অত্যন্ত ভালো। যাই হোক, সুরজ সিং চিতা থেকে উঠে বসে এদিক ওদিক উদ্ভ্রান্তের মতো তাকিয়ে দেখতে লাগলো। কি হয়েছে অ্যাকচুয়ালি সেটা সে বুঝতে পারছিল না। শ্মশানের কাছেই এক কুটির, সেই কুটিরে থাকতো এক তান্ত্রিক। তিনি ছিলেন পিশাচ সিদ্ধ। তন্ত্রের অনেক কায়দা কানুন তার জানা ছিল। তিনি সুরজ সিংকে দেখে চিনতেও পারলেন এবং অনুকম্পা বশত তার কুটিরে আশ্রয়ও দিলেন। তিনি তার যোগ বলে সবকিছু জানতে পারলেন এবং
সুরজ সিংকে সবকিছু বুঝিয়েও দিলেন। বললেন, তুই নতুন জীবন পেয়েছিস, আমার কাছে এখন কিছুদিন থাক, এখনো তোর শরীর সম্পূর্ণ সুস্থ নয়, তারপর তুই এই নতুন জীবনের সদ্ব্যবহার কর। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি তোর কপালে যশ লাভ আছে। তোকে কি করতে হবে সেটা আমি বাতলে দেব। রাজা হওয়া তোর কপালে নেই, সেটা তোর ছোট ভাই হবে। সুরজ সিং রইল তান্ত্রিকের কাছে প্রায় 1.5 বছর। সেই সময় সে একটা জিনিস শিক্ষা করলো, সেটা হলো ইন্দ্রজাল। তান্ত্রিক তার সমস্ত ঐন্দ্রজালিক শিক্ষা সুরজ সিংকে দিয়ে দিলেন। তারপর সুরজ সিং সাধুকে ছেড়ে নিজের পথ দেখলো। সে পথে এসে সে অনেক দূর এগোলো। নতুন পাওয়া তার এই জীবনের সে সম্পূর্ণ সদ্ব্যবহার করলো। চমকলাল থামলেন, কিন্তু আমি পুরো ব্যাপারটা সেই মুহূর্তে তো বুঝেই ফেলেছিলাম। আমি বললাম, সুরজ সিং আর এই চমকলাল এ তো একই লোক, তাই নয় কি? চমকলাল মৃদু হেসে বললেন, তুমি ঠিকই ধরেছ। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আপনার উপরে যে লোক এত অত্যাচার করলো, আপনার হত্যার চেষ্টাও করলো, তাকে শুধু আপনি ম্যাজিক দেখিয়েই ছেড়ে দিলেন? আপনার মধ্যে কি প্রতিহিংসার ভাব ছিল না মোটেই? তা থাকবে না কেন? আরে আমিও তো মানুষ। তাহলে তাহলে আর কি? তাহলে এই এই বলেই চমকলাল পকেট থেকে একটা জিনিস বের করে আমার সামনে ধরলেন। তার বৃদ্ধাঙ্গুষ্টা এবং তর্জনের মধ্যে একটা জিনিস তুলে ধরলেন, আর যার চমকে আমার প্রায় অন্ধত্বের অবস্থা। এই হলো তারা সুন্দরীর অলংকারের মরকট। রাজার কাছে এখন যেটা রয়েছে সেটা ভুয়ো জাল। সেটা আমি তৈরি করিয়ে রাখি তারাপুর যাওয়ার আগে। সামান্য হাত সাফাইয়ের ব্যাপার আর কি।